সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জাস্ট আর মাত্র 2 দিন বাকি আয়কর বিবরণী দাখিল করার সর্বশেষ দিন, মাত্র আর 2 দিন আছে। এখন এই সমস্ত 2 দিনে যদি আপনি রিটার্ন দাখিল না করেন, আপনার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেটি আজকে আমরা আলোচনা করব। তো 30শে নভেম্বরকে আয়কর দিবস বলা হয় বা কর দিবস বলা হয়। এর মধ্যে আমাদেরকে রিটার্নটা দাখিল করতে হবে 2020 এবং 21 কর বছরের জন্য। তো কথা হচ্ছে, আপনি যে কোনো কারণবশত যদি দাখিল করতে না পারেন, এখনই সময় আছে। আপনি এই যে কর কমিশনার বরাবর, উপকর কমিশনার বরাবর আপনি আবেদন করে দেন যে আপনার কতদিন সময়ের প্রয়োজন। তো আপনার যতদিনই তারা অ্যাপ্রুভ করুক, এর জন্য কিন্তু আপনাকে বিলম্ব সুদ যেটা সেটা দিতে হবে। তো সাধারণত আপনি আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুযায়ী যদি আপনি রিটার্ন দিতে যদি বাধ্য হন, এক্ষেত্রে যদি আপনি রিটার্ন না দেন, 124 ধারা অনুযায়ী জরিমানা হতে পারে। 73 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে 50% সরল সুদ আরোপ হতে পারে, এবং 73-এর এ ধারা অনুযায়ী যেটি হতে পারে বিলম্ব সুদ আরোপ হতে পারে। অর্থাৎ বিলম্ব সুদ, অতিরিক্ত সরল সুদ এবং জরিমানা তিনটি হতে পারে। তো আমরা আয়কর নির্দেশিকা থেকে যেটি দেখতে পাই, তারা এই কথাটি বলতেছে যে 124 ধারা অনুযায়ী জরিমানা, 73 ধারা অনুযায়ী 50% অতিরিক্ত সরল সুদ এবং 73-এর এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ, এই তিনটি প্রযোজ্য হবে। আপনি সময় নিলেও বিলম্ব সুদটা প্রযোজ্য হবে। তো এখন আমরা আরও যদি দেখি যে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বিলম্ব সুদটা সর্বপ্রথম কিভাবে ক্যালকুলেশন করা হবে। জাস্ট আর 2 দিন পরে যখন 30 তারিখটা শেষ হয়ে যাবে, আপনি যখন দিবেন না, তার পরের দিন থেকে আপনার বিরুদ্ধে 2% হারে বিলম্ব সুদ প্রযোজ্য হবে। এখন এই বিলম্ব সুদটা কিভাবে হিসাব করা হবে সেটি হচ্ছে মেইন বিষয়। তো জাস্ট আমরা একটু পরেই দেখাচ্ছি। তবে মনে রাখবেন, বিলম্ব সুদ যেটা সেটা হচ্ছে যে ট্যাক্স ডে অর্থাৎ 30শে নভেম্বরের পরের দিন থেকেই শুরু হবে। সর্বোচ্চ এটা বিলম্ব সুদ 1 বছরের জন্য তারা আরোপ করতে পারবে। যে ক্ষেত্রে রিটার্ন দাখিল করা হয়েছে, সেক্ষেত্রে রিটার্ন দাখিলের দিন পর্যন্ত আপনি যদি ডিসেম্বরের 15 তারিখে যদি করেন, তাহলে 1 তারিখ থেকে 15 তারিখ, এই 15 দিন। যে ক্ষেত্রে রিটার্ন দাখিল করা হয়নি, সেক্ষেত্রে নিয়মিত কর নির্ধারণের দিন পর্যন্ত। যে ক্ষেত্রে আয়কর কর্মকর্তা যদি আগামী বছরের জুলাই অগস্টে অর্থাৎ যেদিন আপনার করটা নির্ধারণ করবেন, সেদিন পর্যন্ত আপনার বিরুদ্ধে বিলম্ব সুদটা প্রযোজ্য হবে। তো এখন যদি আমরা জাস্ট একটা উদাহরণের মাধ্যমে দেখি যে 30শে জুন তারিখে একজন ব্যক্তির মোট আয় ছিল 7 লক্ষ টাকা। তো 7 লক্ষ টাকা থাকার পরে এই 7 লক্ষ টাকা ইনকামের মধ্যে উনি যেটি করেছেন, 18,000 টাকা অগ্রিম কর পরিশোধ করেছেন এবং 6,000 টাকা উচ্ছে কর পরিশোধ করেছেন। তো এই দুটো পরিশোধ করার পরে উনি যেটি করেছেন, রিটার্ন দাখিলের সর্বশেষ ছিল 30শে নভেম্বর। তো উনি এর মধ্যে যেটি করেছেন, উপকর কমিশনার বরাবর সময়ের আবেদন করেছেন। 2 মাস সময় দিয়ে দেওয়া হয়েছে যে আপনি 2 মাসের মধ্যে দাখিল করেন। তো 15 জানুয়ারি 2021 তারিখে উনি 11,000 টাকার পে অর্ডার সহ 82 বিবি ধারায় আয়কর রিটার্ন দাখিল করেন। উপকর কমিশনার 30শে এপ্রিল তার যে ফর্মটি আছে সেটি প্রসেস করেন। তো এখন আমরা যদি দেখি এক্ষেত্রে তার করটা, তো 7 লক্ষ টাকার উপর সর্বপ্রথম আমরা যদি হিসাব করি, এক্ষেত্রে তার যাবতীয় কিছু বাদ দেওয়ার পর আমরা পাই 35,000 টাকা টোটাল কর হয়। এখন এই যে অগ্রিম কর এবং উৎসহ কর, এই দুটার সমষ্টি যদি আমরা করি, যেগুলো উনি অগ্রিম পরিশোধ করেছেন 24,000 টাকা, তাহলে টোটাল এই ক এবং খ এর মাঝখান থেকে যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে আমরা 11,000 টাকা পাবো। অর্থাৎ এই যে 35,000 থেকে 24,000 টাকা বাদ দিলে আমরা 11,000 টাকা পাবো। এখন এই বিলম্ব সুদটা আমরা কিভাবে হিসাব করব? এটা ওনার যে ডিসেম্বরের 1 তারিখ থেকে, অর্থাৎ আয় কর দিবসের পরের দিন থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত, এই যে 1 মাস 15 দিন, এই সময়টা আমরা হিসাব করব। ফলে মাসিক 2% হারে সুদ হবে ওনার 11,000 টাকা 2% প্লাস 1 মাস, আবার 11,000 টাকা 2% প্লাস 15 দিন, টোটাল হচ্ছে ওনার 326 টাকা ওনার বিলম্ব সুদ আসতেছে। তো এক্ষেত্রে এটি ছিল আমাদের বিলম্ব সুদ। এখন আমরা 124 ধারা অনুযায়ী ওনার বিরুদ্ধে জরিমানাটা যদি দেখি, জরিমানা প্রক্রিয়াটা হচ্ছে প্রাথমিক জরিমানা পরবর্তী কর বছরে 10% হতে পারে। অর্থাৎ জরিমানাটা আপনি পূর্ববর্তী যদি কোনো কর নির্ধারণ করা থাকে, সেক্ষেত্রে তার 10%, অথবা সর্বনিম্ন 1,000 টাকা এবং তারপরে প্রতিদিন 50 টাকা করে। তারপরেও যদি রিটার্ন দাখিল না করেন, সেক্ষেত্রে আয়কর কর্মকর্তা আপনার বিরুদ্ধে তদন্ত করে উনি একতরফা হিসাবে নির্ধারণ করে দিবেন। এরপরে যদি আপনি সেটাও যদি না দেন, 137 ধারা অনুযায়ী জরিমানা হতে পারে। তারপরেও যদি না দেন, 143 ধারা অনুযায়ী আপনার ব্যাংক হিসাব জব্দ হতে পারে।
এরপরেও যদি না দেন আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়, থানা পুলিশের মাধ্যমে আপনার টাকাগুলো উদ্ধার হতে পারে। তো এখন কথা হচ্ছে এত নিয়ম থাকলে এগুলো পালন হয় না কেন? তো কারণ সেটি হচ্ছে যে রাজস্ব বোর্ডের লোকবল জনসংখ্যা কম থাকার কারণে তারা জাস্ট র্যান্ডমলি কিছু সিলেক্ট করেন। তো যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আসবে না, ভাগ্য ভালো না হলে কালকেও হয়তো আপনার আয়কর কর্মকর্তারা আপনার বাড়ির সামনে এসে উপস্থিত হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়গুলো যদি বিবরণী না দেন তাহলে কি জরিমানা হতে পারে।